না, করছেন। আমরা যেটা বলেছি যে একজন সাবেক সেনা অফিসার, ঊর্ধ্বতন সেনা অফিসার, তিনি 8 বছর তিনি আয়নাগরে ছিলেন, মজলুম ছিলেন। তিনি একটা ভার্চুয়াল প্রেস কনফারেন্সে দুটো কথা বলেছেন, একটা জাতীয় সংগীতের ব্যাপারে আর একটা মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা ব্যাপারে। তা আমরা বলেছি যে এটা তার বক্তব্য, আমাদের প্রতিনিধিত্ব নয়, এবং তিনি কোনো পর্যায়ে জামাতের সাথে সাংগঠনিকভাবে সম্পৃক্ত নন। তবে হ্যাঁ, তিনি আমাদের শ্রদ্ধার পাত্র এই অর্থে যে তিনি একজন মুসলিম মানুষ, এবং তার জুলুমটা করা হয়েছে সম্ভবত তার পিতা জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আযম ছিলেন সেই কারণে। তো এটা তো আমাদের জন্য ব্যথা এবং বেদনার কারণ। এটা আমি না, শুধু এটা গোটা জাতির অনেকেই তার ব্যাপারে সমবেতি বা ইয়ে করে, কিন্তু আমরা এটা পরিষ্কার করেছি যে তার বক্তব্য জামাত ইসলামের বক্তব্য নয়। ডক্টর শফিকুর রহমান, 2013 সালে গণজাগরণ মঞ্চ, পরে আবার তাদের বিপরীতে হেফাজত ইসলামী মাঠে নামে, শাপলা চত্বরে সরকারের পতনের আন্দোলন, আওয়ামী লীগ সরকার কোনো মতে ঠেকায়। পরে আবার আওয়ামী লীগ সরকারের হেফাজতের মধ্যে এক ধরনের একটা বোঝাপড়া হয়। শেখ হাসিনা ইভেনচুয়ালি কওমি জননী উপাধি লাভ করেন। সরকারের মডেল মসজিদ নির্মাণ, কওমি সার্টিফিকেটকে এম এর সমতুল্য বলা, এগুলিকে আপনি কিভাবে দেখেছেন, কিভাবে দেখেন হেফাজতে ইসলামীর সাথে, বা হেফাজতে ইসলামের এই কার্যক্রমকে জামাতে ইসলামী কিভাবে দেখে? আমি তৎকালীন সরকারের আচরণকে নিষ্ঠুর রসিকতা হিসাবে দেখি, নিষ্ঠুর রসিকতা। হুম। আর কিছু কি একটু ব্যাখ্যা করবেন বা একটু বলবেন যে কেন নিষ্ঠুর রসিকতা দেখেন? তাহলে তারা একদিকে সরকারের আচরণকে যদি একদিকে যেমন একটু তাদেরকে সার্টিফিকেটের আমি একটু প্রশ্নটা রিকগনিশন জি দিয়েছেন, জি তাদেরকে তাদের একজন কৌমি জননী বানিয়েছেন শেখ হাসিনাকে, এটা সমস্ত কৌমি অঙ্গনের লোকদের বক্তব্য না। হুম এবং যে মিটিং এ এই সরওয়ার্দী উদ্যানে এটা করা হয়েছে, সেখানে কিন্তু দেশের খ্যাতনামা প্রবীণ আলিমরা বলতে গেলে জানি নাই। হুম তারা বহু চেষ্টা করা হয়েছে, চাপ দেওয়া হয়েছে, তারা সেখানে অংশগ্রহণ করেন নাই। হুম সেটা যারা করেছেন অতি উচ্ছ্বাসে অথবা ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিলের জন্য এই সমস্ত কাণ্ড কারখানা করেছেন। এটার সাথে আসলে কওমি অঙ্গনের কোনো সম্পর্ক তেমন ছিলই না। 2 নম্বর হচ্ছে, আপনি দেখেন যে তাদেরকে 22 সালের একটা ঘটনার পরে যেভাবে হাজার হাজার আলেমকে জেলে নেওয়া হলো এবং অত্যন্ত নিষ্ঠুর আচরণ তাদের সাথে করা হলো, বছরের পর বছর রাখা হলো, প্রবীণ আলিমদেরকে তাদের পায়ে বেড়ি পরানো হলো, হাতে হ্যান্ডকাপ লাগানো হলো, কোর্টে টানা হেঁচড়া করে এইভাবে এক জেল থেকে আরেক জেলে এই অবস্থায় নেওয়া হলো। এটাকে কি বলবো, আপনি কি বলবেন, আমি কি বলবো? এটাকে নিষ্ঠুর রসিকতা না? হেফাজতে একদিকে আপনি তাদেরকে হেফাজতে ইসলামীকে আপনি কি বলবেন? দাওয়াত দিয়ে এনে এখানে, হেফাজতে ইসলামীকে আপনি কি বলবেন? কওমি সার্টিফিকেটকে, হেফাজতে ইসলাম কওমি সার্টিফিকেট প্রচন্ড তারা চাপের মুখে ছিলেন। তারা যে সার্টিফিকেটটা পেয়েছেন এটা তো কোনো দয়ার দান নয়। তারা ওই দেশের মানুষ, তাদের একটা শিক্ষা ব্যবস্থা আছে, তারাও মানুষ গড়ার কারিগর। আপনারা যখন তাদের মানে মাদ্রাসাগুলা মানুষকে আপনারা ভালো মানুষ উপহার দিচ্ছে। আপনারা যখন রাষ্ট্রীয় তারা ক্ষমতা মেইন ছিলেন, স্ট্রিমে থাকবে না কেন? আপনারা যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন তখন দেন নাই কেন? তখন এই দাবিটা ছিল এবং অনেকটা ম্যাচিউরড পর্যায়ে ছিল। এই সরকার 15.5 বছর সময় নিয়েছে, যেভাবেই হোক। আমাদের সরকারটা তো মাত্র 5 বছরের জন্য ছিল। এটা সময় পেলে অবশ্যই তাদের এই দাবি পূরণ হবে। আচ্ছা, বামধারার রাজনীতিবিদরা ইন্টারেস্টিং, বা বুদ্ধিজীবীরা অনেক সময় ডক্টর ইউনূসকে এনজিও, বিদেশি মডেলের বাংলাদেশে এটি করতে চায়, এটি অনেক সময় বলে থাকেন। আবার ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দল ওয়াজের সময় ক্ষুদ্র ঋণ জড়িয়ে ডক্টর ইউনূসের সমালোচনা করে থাকেন। শেখ হাসিনার মতো এরকম প্রায়, আমি যেটিকে বলি যে প্রায় অভব্য অশ্লীল ভাষায় সুদখোর বা এরকম না বললেও ওয়াজের সময় এগুলি নিয়ে অনেক কথাবার্তা বলে থাকে। জামায়াতে ইসলামী আসলে ক্ষুদ্র ঋণ, তারপরে হচ্ছে যে এইরকম একটি ব্যাংক ব্যবস্থা বা এনজিওর কাজকর্মকে কিভাবে দেখে, কিরকম করে দেখে? আচ্ছা দেখেন, উনি কি শুধু সুদী ব্যবস্থা ব্যাংক পরিচালনা করেন? বাংলাদেশে আর কোনো ব্যাংক নাই এরকম? না, এটা তো সফিস্ট। রাষ্ট্রীয় প্রত্যেকটা ডক্টর শফিকুর রহমান, আপনি তো অসাধারণ বিতার্কিক। এটা তো কনভেনশনালি এটা তো সফিস্টদের মতো হলো, সেই প্রশ্নের বিপক্ষে ব্যাংকের প্রশ্ন। লোকরা, জি, সেই ব্যাংকে যারা সার্ভিস হোল্ডার এবং যারা ডিরেক্টর, তারা যদি মেইন স্ট্রিম রাজনীতি করার অধিকার রাখেন, ইউনূস সাহেবের সমস্যাটা কোথায়? আমি তো সমস্যার কথা বলছি না, আমি বলছি এটা তো জামায়াতে ভিন্ন ইসলামীর কিছু না। অবস্থানটা কি। আমার কোনো সমস্যা নাই, আমি তো আর আমার সবচেয়ে পছন্দের লোক ডক্টর মোহাম্মদ ইউনূস। ফতোয়াবাজি, আমরা আসলে যে কোনো ধরনের ফতোয়াবাজির পক্ষে আমরা না। হ্যাঁ, আচ্ছা, মানুষ ভুল করবে, আপনি তার পজিটিভ ক্রিটিসিজম করেন, তাকে সংশোধন করার চেষ্টা করেন, তাকে ভালোভাবে বলেন। আপনি যে ফিলিংসটা আপনি ক্যারি করেন সেই ফিলিংসটা তাকে পার্সু করেন। কিন্তু তাই বলে আপনি তির্যক ভাষায় তাকে কিছু বলবেন, এটা তো আসলে মানায় না। আচ্ছা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন।
আমি বারবার বলি, আমি পার্সোনালি মনে করি বাংলাদেশে যত দুর্বৃত্তপনা রয়েছে সব কিছুর জন্যই আসলে শেখ হাসিনার সাজা হতে পারে, শাস্তি হতে পারে, বিচার হতে পারে। কিন্তু মোদি সরকারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস সরকারের সম্পর্কে ঘনিষ্ঠতা নেই, যতটা ছিল হচ্ছে শেখ হাসিনা সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা। বাংলাদেশের অনেকের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আসলে বিচারের মুখোমুখি করতে হবে। ডক্টর ইউনূস সরকারের সঙ্গে আমরা বরং পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সম্প্রতি আপনারা অর্থাৎ জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ দেখিয়েছেন, ভারত কি কোনো সাড়া দিয়েছে, নাকি এই বন্ধুত্ব করার আগ্রহটা নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে এটা আসলে কিরকম? অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের সংবিধানে আপনি আইন নম্বরের একজন মানুষ ছিলেন এবং আপনার ভালো করে জানা আছে, আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে বিশ্বের সবগুলা শান্তিকামী গণতান্ত্রিক দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। এটা শুধু ভারতকে আলাদাভাবে বলা হয়নি, কিন্তু ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী। আমি তাদের সাইজ সংখ্যার দিক থেকে বলছি না, আমাদের সাথে তাদের বর্ডার তা সবচেয়ে বেশি। অল্প একটু আছে মায়ানমার, বাকিটা আমাদের ব্যাপক। তো এই জায়গায় আমার প্রতিবেশী তো আমি বদলাতে পারবো না, যে কথাটা আমি সব সময় বলবো। প্রতিবেশী তো আমার প্রতিবেশী থাকবে। প্রতিবেশী যদি শান্তিতে থাকে আমিও শান্তিতে থাকবো। আমি যদি অশান্তিতে পড়ে যাই আমার প্রতিবেশীও শান্তিতে থাকতে পারবে না। আমরা কেন অশান্তির দিকে যাব? উভয় প্রতিবেশী আমরা পরস্পর মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুয়ালিটির ভিত্তিতে যদি আমাদের কূটনীতিকে, পারস্পরিক সম্পর্ককে, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকে যদি আমরা সুবিবেচনায় নিই, এটা উভয়ের জন্য ভালো। সেই দৃষ্টিকোণ থেকে আমি আলাদা করে ভারতের কথা বলিনি, আমি সবার কথাই বলেছি। এবং যেহেতু তারা আমাদের নিকটতম প্রতিবেশী, সেই কারণে আমরা প্রতিবেশীর সাথে তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে দুই দিক থেকেই সুপ্রতিবেশী সুলভ আচরণটা আমরা পছন্দ করি, দেখতে চাই। মুক্তিযুদ্ধ একটি প্রসঙ্গ, আপনি আসলে খুবই ফরওয়ার্ড লুকিং মানুষ, কিন্তু আসলে আমাদের ইতিহাস দাঁড়িয়ে থাকে বর্তমানের উপর ভিত্তি করে, বর্তমানটা আবার ভবিষ্যতের ভিত করে দেয়। সেই জন্য আমি এটা বলতেছি। আপনি বলতেছিলেন যে আপনি আসলে আর কোনো বিভেদের রাজনীতি বাংলাদেশে হোক সেটি আপনি চান না, কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন যে যারাই মুক্তিযুদ্ধের, আমি বলতে চাই না যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল, কিন্তু যারাই মুক্তিযুদ্ধের কথা বলেছেন তাদেরকে এমনকি কবরে গিয়েও আক্রমণ করা হচ্ছে, তাদেরকে আসলে গ্রেপ্তার করা হচ্ছে। বলা হচ্ছে যে মানে আমরা এই বিষয়গুলিকে আসলে কিভাবে ব্যাখ্যা করব? মানে যেহেতু তারা আওয়ামী লীগ সরকারের পক্ষে ছিল, বা মুক্তিযুদ্ধ তো আওয়ামী লীগ সরকারের একলার না, কিন্তু তারা আসলে বিভিন্ন ধরনের এইসবের সম্মুখীন হচ্ছেন। এইটিকে আপনি আর আসলে কিভাবে দেখেন? গ্রেফতার করা হচ্ছে, মামলা আসলে দেখেন, তাদের উপরে আক্রমণ বা আইন হাতে তুলে নেওয়া, আমি আগেই বলেছি যে এটা আমরা সমর্থন করি না। কিন্তু কেউ যদি পারপিট্রেটর হয়, যদি মানুষের উপর জুলুম করে, মানুষের অধিকার নষ্ট করে, যদি দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করে, তাহলে তার তো বিচার হতে হবে, তার বিচার হওয়াটা উচিত। এটা এ কারণে নয় যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের বা বিপক্ষের, বরঞ্চ যদি কেউ কিছু করে থাকে তাদের অন্যায় আচরণের কারণে তাদের সাথে এটা হচ্ছে। তাও আমরা বলবো যে এটা আইনের মাধ্যমে হওয়া উচিত, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হওয়া উচিত, কারোই আইন হাতে তুলে নেওয়া উচিত নয়। এই জন্য আমরা এবারকার চেঞ্জের সাথে সাথেই আমরা একটা আহ্বান জানিয়েছিলাম যে আমরা আইন হাতে তুলে নেব না এবং আমরা কোনো প্রতিশোধ নেব, বরঞ্চ আইনের কাছে আমরা যদি কাউকে মনে করি যে সে অপরাধী বা দুষ্কৃতিকারী, আমরা আইনের কাছে তাকে তুলে দিতে সহায়তা করব। এটা কিন্তু মুক্তিযুদ্ধের কারণে না, এটা তাদের অপরাধের কারণে না। কিন্তু তাদের সামনে আসলে ধরেন বড় দুর্নীতিবাজ, বড় স্পেসিফিক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেটি নিয়ে আমার প্রশ্ন না। কিন্তু দেখা গেছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বা জামায়াতে ইসলামের বিরোধিতা নিয়ে যাদের অবস্থান ছিল তাদেরকে এখন সাংঘাতিক হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে। আপনারা বলছেন যে আপনারা প্রতিশোধ পরায়ণ নন, কিন্তু আমরা এক ধরনের প্রতিশোধ পরায়ণ থেকে এর মধ্যে দেখতে পাচ্ছি না। বারবার বলাও হচ্ছে, মানে সোশ্যাল মিডিয়া খুলে আমরা দেখি যে তখন জামায়াতে ইসলামকে বলেছে। এর সাথে আমাদের একজন সমর্থক জড়িত, নেতা কর্মী জড়িত থাকা তো দূরের কথা, একজন সমর্থক জড়িত নেই। ওকে, একটা এই প্রসঙ্গে আসি ডক্টর শফিকুর রহমান, যে রাজাকার বিষয়ক শেখ হাসিনা একটি বক্তব্য কেন্দ্র করে ছাত্র আন্দোলনে মোড় ঘুরে গিয়েছে। এটি অনেক বিশ্লেষকই বলছেন আমাদের মাত্র 2 মাসের মতো সময় হয়েছে, আরও যদি সময় পরে সেটির আমরা একটা নিশ্চয়ই তাত্ত্বিক একটি পটভূমি পাবো। তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সম্প্রতি আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন তারা বলছেন স্বৈরাচার শেখ হাসিনা বক্তব্যের প্রতিবাদে তারা নিজেদের রাজাকার বলেছিলেন। সেখানে তারা বলেছিলেন কে বলেছে স্বৈরাচার, কিন্তু রাজাকার বিষয়টি তারা ধারণ করতে চান না।
কিন্তু আমরা দেখেছি যে জামায়াত ইসলামের বিভিন্ন সমাবেশে আমরা রাজাকার স্লোগান পাচ্ছি। এ থেকে আপনারা আসলে কি বার্তা দিতে চান? আমি আরো স্পেসিফিকলি বলি, সম্প্রতি টাঙ্গাইলে আপনার না, না, জনসভায় না। আপনার বক্তব্য চলাকালেই কর্মীরা স্লোগান দিয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমি এটা শুনি নাই, আমি ছিলাম, আমি শুনি নাই। আপনি শুনে থাকলে আপনাকে ধন্যবাদ। আমরা এখানে আমার বক্তব্য একদম পরিষ্কার, জি একদম পরিষ্কার। দেখেন, রাজাকার যদি গালি হয়ে থাকে তাহলে এটা আওয়ামী লীগের মানে ক্রেডিটে পড়বে। রাজাকার যদি এটা বুলি হয়ে থাকে তাও আওয়ামী লীগ সৌভাগ্যবান। আওয়ামী লীগেরই মিনিস্টার আকম মোজাম্মেল হক সাহেব, মুক্তিযোদ্ধা বিষয়ক মিনিস্টার, তিনি একটা তালিকা করেছেন রাজাকারের। সেখানে সবচেয়ে কোন দলের পাতে বেশি পড়েছিল? করে করে এই সম্পর্কে অধ্যাপক নিত্রা বললেন, যদি তারা করতে চায় তাহলে খুব দ্রুতই করে ফেলাটা ভালো হবে। আমাদের খুব সময় নাই, আপনি যদি একদম খুব সংক্ষেপে বলেন। না, রাজনীতিতে তরুণদের এগিয়ে আসা উচিত। আমাদের দীর্ঘদিনের যে পুরানো ধাঁচের রাজনীতি এবং বিশেষ করে অ্যানালগ জেনারেশনের রাজনীতি, এটা একটা কলুষিত রাজনীতি, দুর্নীতিগ্রস্ত রাজনীতি এবং বলা চলে পশ্চাৎপদ চিন্তা চেতনার রাজনীতি। সেই জায়গা থেকে এখন নতুন চিন্তা দরকার, নতুন নেতৃত্ব দরকার। তার জন্য যারা বর্তমানে আন্দোলন করেছে, এটা তো 2018 সালের ওই আন্দোলনের লিগ্যাসি এবং এই আন্দোলনটা তো আমরাই শুরু করেছিলাম। স্টিল গত আন্দোলনে আমাদের প্ল্যান, পরিকল্পনা, অংশীদারিত্ব অনেক কিছু ছিল। আবার নতুন অনেকে যুক্ত হয়েছে, নতুন নেতা হয়েছে। তো আমি মনে করি প্ল্যাটফর্মে এটা করতে পারে, কিন্তু তারা একটু লুকোচুরি খেলছে। এইটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। ধরেন তারা যদি রাজনৈতিক দল করে তাহলে তাদের সরকার থেকে বেরিয়ে আসা উচিত, তাহলে মানুষের কাছে পপুলারিটি পাবে। কিন্তু সরকারের থেকে সরকারি সুযোগ সুবিধাও ব্যবহার করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা কিংবা আপনার রাজনৈতিক প্ল্যাটফর্ম গুছানো, অনেক জায়গায় অনেককে পদায়ন করা, এটা কিন্তু মানুষ ভালোভাবে নিবে না। যার ফলে কিন্তু এই কিংস পার্টির আলোচনাটা আসছে। তো আমার মনে হয় যে কোনো একটা অপশন, বিশেষ করে ধরেন নাহিদ তো ডাকসুতে আমার সাথে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেছে, অত্যন্ত মেধাবী এবং দূরদৃষ্টি সম্পন্ন ছেলে। আসিফ খুবই ছাত্র অধিকার পরিষদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল, নেতৃত্বশীল পর্যায়ের এবং বিশেষ করে মেধাবী ছেলে। ধরেন এখন যে অন্যান্য যারা হাসনাত সার্জিস, ওরা তো অল্প সময়ে, এই বলা চলে জুলাইয়ের এই 15 তারিখ থেকে 5ই আগস্ট, এই 15-20 দিনের আন্দোলনের লাইমলাইটে একটু পরিচিতি পেয়েছে। কিন্তু নাহিদ, আসিফ, এরকম আরো কয়েকজন আছে, আক্তার, ওরা একেবারে সেই 2018 সাল থেকে আমাদের সাথে আন্দোলন করেছে, কারণ ওদের অনেক ম্যাচুরিটি আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, সোশ্যাল পারসেপশন, অন্যান্য রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি, এটা মাথায় রাখতে হবে। রাজনৈতিক দলগুলো কিন্তু ভালোভাবে নিচ্ছে না যে তারা সরকারের থেকে আবার একটা এই পার্টি তৈরির জন্য আপনার কাজ করছে বা সুযোগ সুবিধা ভোগ করে। এইখান থেকে বের হয়ে আসে একদিকে সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং আমি সর্বশেষ এই কথাটুকু বলতে চাই, আপনার পরামর্শ অনেক ক্ষেত্রে মানে আপনার কথাবার্তাও কিছুটা আমি পরিষ্কার এর আগের পরে, মানে আপনি কিছুটা তাদের ওস্তাদ শ্রেণীর, তারা কি এখন আপনার কথাবার্তা শুনে নাকি আপনারাও খুব বেশি পাত্রতা দেয় না? আলাপ আলোচনা হয় রাজনীতি করলে, যেমন একটা সম্পর্ক থাকলে ধরেন আপনি কথা সিদ্ধান্ত নাও শুনতে পারেন, কিন্তু আলাপ আলোচনা তো হয় সবসময়। তো এখন আমি যেটা বলতে চাই যে বিশেষ করে একটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, যে সেটা হচ্ছে যে দেখেন, বাংলাদেশের 53 বছরে খালেদ ভাই আপনি দেখেছেন, নিত্রা ম্যাডাম দেখেছে, এই রকমের একটা পরিবর্তনের সুযোগ এবং এইরকম একটা জাতীয় ঐক্য এবং সংহতির মতো সময় প্রতিষ্ঠা করার জায়গা আমরা কিন্তু পাই নাই। তো এখানে আমি যেটা বারবার বলছিলাম, এটা কিন্তু আমি না, এই ছাত্র নেতৃবৃন্দ এখন সেটার সেন্টারে। তো এই যে রাষ্ট্র সংস্কার আপনি যেটা বলছেন, পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট, এখন বিএনপি আসে না, জামাত আসে না, গণ অধিকার আসে না, নিত্রা ম্যাডামের নেতৃত্বের একটা দল হয়ে তারা ক্ষমতা, সেটা বলা যায় না। তবে রাজনীতিতে সামনে একটা বড় ধরনের মেরুকরণ ঘটবে, রাজনীতির একটা পরিবর্তন ঘটবে, এইটুকু আমি এই পারসেপশন থেকে বলতে পারি। সেই জায়গা থেকে আমার মনে হয় কতটুকু সেই সংস্কারকে ধারণ করবে সেটা জনগণের মাধ্যমে তাদের উপরে চাপ তৈরি করা দরকার, এখন ফ্রেম তৈরি করে। সেক্ষেত্রে ছাত্র নেতৃবৃন্দ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এখনকার যারা একটু ফর্মে আছে বলতে গেলে, যারা একটু অবস্থানের জায়গা থেকে আছে। তো তারা যদি স্পেসিফিক কোনো রাজনীতির দিকে চলে যায় তাহলে আবার আসলে সেই সার্বজনীন গ্রহণযোগ্যতা তাদের থাকতেছে না। সো এখন তাদের উপরে ডিপেন্ড করবে যে তারা আসলে কোন দিকে যেতে চায়। কি রাজনীতি, নূর আপনাকে ধন্যবাদ।